এমপি তামিম সরকার। পর্ব 16। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুবহার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুবহা না আসাতে তারা তামিমকে ইনফর্ম করে দেয়। তামিম তখন ঘুমাচ্ছিল, কিন্তু সুবহার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম সুবহাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুবহার জ্বরটা বোধহয় বেশিই এসেছে, কিন্তু সে চাইলেও সুবহাকে এখন দেখতে যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে, আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। আর তার উপরে যদি হয় দেশের নেতার একমাত্র ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে সুবহার বাসায় কয়েকজন ডাক্তার আর নার্সকে পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুবহার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো তাড়াতাড়ি ডাক্তার এবং নার্সদের পাঠানো হয়। শিকদার বাড়ি। সুবহার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানিপট্টি দিতে থাকে তার মাথায়, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুবহার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5 থেকে 6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুবহার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। সুবহা মা কোথায়? উপরে। সুবহার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইম্যাচিউর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুবহার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয়নি উনি। যেহেতু স্যার বলেছে, সেহেতু সুবহার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে খুব ভালোবাসে তা বোঝাই যায়। সুবহার মা আর 7-5 না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে সুবহার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুবহার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুবহার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা শুনে একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুবহার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় সুবহার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুবহার বাবা? ম্যাডাম, ভিতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে, আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিচে রেখে চলে যায় লোকগুলো, আর সুবহার মা ফোন নিয়ে সুবহার বাবাকে কল করে, কিন্তু তিনি কল রিসিভ করে না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো, এটাতে একটু চিন্তায় পড়ে যান তিনি। হয়তো মেয়ে অসুস্থ, তাই পাঠিয়েছে তার পছন্দের জিনিসগুলো। সুবহার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে সুবহা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুবহার আতঙ্ক লেগেই থাকে। সুবহার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। সুবহা দেখেও কল ধরে না। খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিভাবে?
পরক্ষণেই সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। শুভা মা, তামিম স্যার কল করছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে যায় শুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছে। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। শুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। শুভা কল রিসিভ করার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? শুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে শুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না। পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসব। তামিমের ঠান্ডা মেজাজের হুমকিতে ভয় পায় শুভা। সরি, আর এমন হবে না। শুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে গিয়ে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। শুভার মুখ থেকে কোনো উত্তর শুনতেও চায়নি সে। শুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। শুভার বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় শুভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর তাকে বলে না। শুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। শুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শুভা। ঘুমের ঘুরে হঠাৎ শুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে শুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কুলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে শুভা। চিৎকার দিতে গিয়েও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কুলেই বসায়। শুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পুরাবাড়ি। তামিম শুভাকে নিয়ে সোজা পুরাবাড়িতে চলে যায় আর একদম মাঝে গিয়ে বেঞ্চে বসে পড়ে শুভাকে ধরে। তামিম শুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাতপুরি। কিছু খাবে? শুভা মাথা নেড়ে না বুঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাতপুরি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ শুভার ভিতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো রাতপুরি। তামিম জড়িয়ে ধরে শুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসেই আমরা বিয়ে করব রাতপুরি। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান। শুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভালোই লাগছে। তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাতপুরি। না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। এমপি তামিম সরকার। পর্ব 17। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম শুভাকে তার কুলে বসিয়ে ওইভাবেই জড়িয়ে ধরে রাখে। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম শুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে শুভা।
সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢুক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের কাছে আনল। বিয়েটা করা উচিত ছিল রাতপুরী। তামিমের এমন ঘুর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তালবেতালের কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকল। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকের প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরও কাছে আসার জন্য। খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এইভাবে বৃষ্টিতে হাঁটব, কিন্তু তুমি তো বিয়ে করলা না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুনখারাবি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয়, সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম আর সুভা। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বুঝায়। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়ত। তামিমের ঠান্ডা মেজাজের ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। সুভা! তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পিছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ বেশ জোরালো হওয়ায় ছাতা উল্টে যাচ্ছিল আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। সুভা চোখ মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভেতরে ঢুকাতে 2 হাতে শক্ত করে ছাতাটি ধরে সুভা, আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে আর তামিম কোনো হেলদোল ছাড়া সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখ হাত দিয়ে ঢেকে ফেলে। এইডা আমি কি দেখলাম রে শালার ভাইরা? চুপ কর বেডা, তুই কিছু দেখোস নাই। হ সাকিব্বা, মাহির ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই। আমরাও দেখি নাই ভাই যে ভাবিরে চুম্মা দিছে। হ মানিকা, ঠিক কইছস, ভাই যে ভাবির ছাতার ভেতরে ঢুইক্কা চুম্মা দিছে এইডা তো দেখি নাই। আরে টাকলা মফিস, ভাবির ছাতার রং যে কালা, মানিকের মতো কালা এটাও দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি বুটকা রফিক? আদর কইরা কইছি ডার্লিং। বালের ডার্লিং তুমি আমার, বেটা লুচ্চা, চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটুও পেছনে ফিরে তাকায়নি সে।
আর সুবহাও তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে। আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে, দেখ ভাই মুচকি মুচকি হাসতাছে। নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে, কয়দিন পর দুই চক্ষু ভাসে। সাকিবের কথা তামিমেরও কান অবধি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবো রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারুর পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খানবাড়িতেই থাকে তারা। 5 জনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময়ই অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে ওদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা 5 জনই তামিমকে নিজের বড় ভাইয়ের সম্মান দেয়। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, তার সাথে তার পঞ্চপাণ্ডব। অবশ্য যাওয়ার আগে সুবহাকে ছোট্ট একটি টেক্সট করেছিলও বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুবহা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপরে নজরদারি। সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দেই ভরিয়ে তোলে সুবহাকে। এভাবে 2 দিন কেটে যায়। তামিম সুবহার থেকে আলাদা। উফ কি শান্তি! সুবহা নিজের মন মতো চলতে থাকে। অন্যদিকে লন্ডনে গিয়েই তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সব নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না। আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবেই 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম, আর গ্যালারিতে ঢুকে সুবহার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে তুই? তামিম সুবহার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুবহাকে। তারপর সুবহার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পেছনে। কি খাইতাছেন ভাই? তোর 40 খানা। তামিমের তার রাতপরীর ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4 জন চলে আসে। তুই শালা ভাইয়ের প্রেমে বহুত বাধা দেস। উফ কষ্ট। হ মজালো শালার ভাইরা। 4 দিন পর কলেজ ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই। তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর সুবহাকে জোর করে। সুবহা অনেক না না করেও শেষে রাজি হয়। আর কি করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের। তাই সুবহাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে। হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজে সুবহাকে এমনভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত সুবহাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুবহাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে।
তামিমের রাতপুরী যেন আজ রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলে শুভ্রা এবং তার বান্ধবীদের পেছনে লাগে। আর সকলে মিলে গুল করে তাদের ঘিরে ধরে। এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। শুভ্রার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলে আর পেরে ওঠে না। সে হুট করে এগিয়ে এসে শুভ্রার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। এমপি তামিম সরকার। পর্ব 18। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। শুভ্রার কোমরে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চাপাতি এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে টলিয়ে পড়ে ছেলেটি। রক্তের ছিটেফোঁটা এসে শুভ্রার শাড়ি আর মুখে লাগে। শুভ্রা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় পায় আর আতঙ্ক বাসা বাঁধে শুভ্রার মনে। ভয়ে ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আরেক হাতে ব্রাউন মোটা সিগার। টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব, নিঃশব্দ, কিন্তু চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মধ্যে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে, আর শুভ্রা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তামিম শুভ্রাকে ঠিক দেখল কি দেখল না, সেটা বোঝা গেল না। কিন্তু আজকে যে আরশিনগর রক্তের বন্যায় ভেসে যাবে, এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল, আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে শুভ্রার কোমরে হাত দিতে চেয়েছিল, তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। মাটির নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর আঁটসাঁট ঘরটি মূলত রঙ্গমঞ্চখানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা আছে। না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেয়াল সাক্ষী। তামিম চেয়ারে বসে পায়ের উপর পা তুলে সিগার টানতে থাকে, আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না। এক, তার আব্বাজানের অপমান। দুই, তার পছন্দের জিনিসে অন্যের নজর। তামিম উঠে দাঁড়িয়ে আড়মোড়া দেয় শরীরে। সাকিব, এই লন ভাই। সাকিবকে ডাকা মাত্রই সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতিটি তুলে দেয়। তামিমের হাতে চাপাতি দেখেই ভয়ে আত্মা বের হয়ে যায় ছেলেটির। যাহ, বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায়, আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, সিগার দে। তামিম এক হাত দিয়ে চাপাতি তার কাঁধে রাখে, আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি, তাকে এই কুত্তার বাচ্চা ছুঁইতে গেছিল। কি সাহস, ভাবা যায়? অবশিষ্ট সিগারে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ, আরেকজনের একটা বাকি আছে। গাড়ি বের কর। সন্ধ্যা 6টা।
তামিমের চেম্বার। তামিমের লোকেরা শুভ্রাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। শুভ্রা অনেকবার দরজা ধাক্কা দেয়, কিন্তু কেউ খুলে না। তামিমের কড়া নির্দেশ, সে আসার আগ অবধি যেন দরজা না খোলা হয়। শুভ্রা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে শুভ্রার কানে। ভয়ে আরও জড়সড় হয় সে। দরজা খুলে ভেতরে ঢুকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্তগুলো শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্র শুভ্রার ভয় আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে, আর শুভ্রা ভয়ে একটু পিছিয়ে যায়। কিন্তু পিছনে সোফা থাকায় পেছাতেই পড়ে যায় শুভ্রা। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। শুভ্রার পা থেকে মাথা অবধি সূক্ষ্মভাবে পরখ করে তামিম। শরীর দেখানোর কি খুব শখ তোর? তামিম এক ঝটকা দিয়ে শুভ্রার হাত ধরে তাকে টেনে তুলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই, তুই জানিস না তুই আমার? বল, জানিস না? শুভ্রা অনেক কষ্ট করে নিজের গলা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুঁটির মতো হাতের শক্তি কিছুই নয়। টপ টপ করে পানি পড়তে থাকে শুভ্রার চোখ দিয়ে। বলেছিলাম অবাধ্য না হতে, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছেড়ে দেব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম, আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না, শুভ্রা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে শুভ্রার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আপনার অবাধ্য হব না। প্লিজ, বাঁচান আমাকে। শুভ্রা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তামিমের কাছে আকুতি করতে থাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে শুভ্রা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিট করে চোখ খুলতে থাকে শুভ্রা। হাতের অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে শুভ্রার। তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভ্রার দিকে, তারপর উঠে গিয়ে শুভ্রার পাশে বসে। তামিম বসতেই শুভ্রা ভয়ে নড়েচড়ে উঠে একটু। তামিম সুন্দর মতো শুভ্রার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বলা কমছে? শুভ্রা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। কিন্তু আমার তো কমে নাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় শুভ্রার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে শুভ্রাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে শুভ্রার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম শুভ্রাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা শুভ্রা? কেন? সদা ব্যান্ডেজ করা হাতে চাপ পড়াতে ব্যথায় কুঁকড়ে ওঠে শুভ্রা, কিন্তু সেদিকে তামিমের কোনো ধ্যান নেই। ঠিক তখনই শুভ্রার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হসপিটালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ। চোখে ভয়, শরীর থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয়ে 8 থেকে 80 সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। শুভ্রার মা বাবা আসতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে শুভ্রার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করে।
সালামের উত্তর দিবেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বললে সুন্দর লাগতো। তামিমের কথা শুনে সুবহার মা বাবা শুকনো ঢুক গিলে। তামিম উঠে সুবহার বাবা মায়ের সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবেন, রানী করে রাখব। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছুই বুঝতে পারে না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়ে আবারও পিছনে ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। এমপি তামিম সরকার। পর্ব 19। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম চলে যাওয়ার সাথে সাথে সুবহার মনের ভয় আরও বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যেই ভয়টা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল সুবহার মা বাবা সব কিছু। সুবহার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর সুবহার বাবা চুপচাপ নিজের মেয়ের পাশে গিয়ে বসেন। তার হাতটা ভালোভাবে দেখতে থাকেন, কতটা কেটেছে বা পুড়েছে। প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুবহা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। সুবহার বাবা খুব শান্তভাবে জিজ্ঞেস করে, কতদিন ধরে তামিম সরকার তোর পিছনে লেগেছে? সুবহা মাথা নিচু করে রাখে। 26শে মার্চের কলেজ প্রোগ্রামের দিন থেকে। সুবহার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুবহাও বোকা বনে যায়, কারণ সে কখনোই এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে আসছে। এতদিন কেন বলিসনি বোকা মেয়ে? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুবহা অঝোরে কান্না শুরু করে দেয়। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি। তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। সুবহার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সুবহার মা। এটা কান্নার সময় না সুবহার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিতে? সুবহার বাবা কিছু বলে না, সোজা উঠে বাইরের দিকে যায়, আর সুবহার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। সুবহার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু যার ভয়ে আরশিনগর থেকে শুরু করে পুরো দেশ ভয়ে থাকে, তার থেকে কিভাবে নিজের মেয়েকে বাঁচাবে? তামিম এতটাই ভয়ঙ্কর যে আজ অবধি তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কস সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটাই ঝাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাদাসিধাভাবে বাবিসাবরে বিয়ার কথা কইলেন, একটু অন্যরকমভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নকশার পরিবর্তন হয়ে যায়।
তামিম এবং তার মনোভাব কেউ বুঝতে পারে না, আর না কারোর বোঝার সাধ্য আছে। শিকদার বাড়ি। সুবহার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর সুবহাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না ঘুমিয়ে পড়ে। সুবহা ঘুমিয়ে পড়ার পর তার মা বাবা তাদের রুমে চলে যায়। সুবহার পাসপোর্টটা কোথায় সুবহার মা? আলমারিতে আছে। দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব। ওকে ওর ফুপ্পির কাছে পাঠিয়ে দিব। শুক্রবারে তামিম সুবহাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুবহার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদার কিছুটা টেনশনে পড়ে যায়। সত্যিই তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবেন না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হলরুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায়, আর ভয়ে তাদের ঘাম ছুটে যায়। কারণ তামিম আসবে আর খুন খারাপই হবে না, এটা কখনোই সম্ভব না। আব্বাজান। জি বাবাজান, আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পুড়ল যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান, মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলেন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন, আর ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হবে না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রী নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন, এটাই আমার কাছে অনেক কিছু। আমার আর কিছু লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায়। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হয়। যাক, অবশেষে তার ছেলেটা খুনখারাবি থেকে বের হলো। তামিম উপরে গিয়ে সোজা সুবহাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে সুবহা কল না ধরাতে তামিম কোনো প্রতিক্রিয়া দেখালো না। হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়ল। পরের দিন। সারাদিনে একটু স্বাভাবিক হয় সুবহা। হাতের টনটন ভাবটি এখন একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুবহা। ঠিক তখনই তার মা ভেতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। সুবহা। জি মা, তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনতেই সুবহার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুবহা অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে, 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসতাছি নিতে। তামিমের টেক্সট দেখে সুবহার মুখ আরও ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে, হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। যে হিজাবের জন্য এত কিছু, আজকে তাকে সেটাই পরতে বারণ করছে। সুবহা একটি দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। সুবহার মা এখন তার রুমে বসা। সুবহাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস।
শুভা বাইরে এসে সুজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদৌ কি তার এই যন্ত্রণার গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পুরাবাড়ির জায়গায় একটি বিশাল রিসোর্টে যায়। অবশ্য জঙ্গলের ভেতরে যে এমন কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না শুভার। সে নেমে চারপাশে এক পলক চোখ ঘুরিয়ে নেয়। শুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। শুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানেই কেন বা আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল শুভা। কিছুক্ষণ পর শুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখল তেমন কিছুই নেই। তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময় শুভা উপরে তাকালো। 5 থেকে 6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল করে ঘুরতে লাগলো। শুভা কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে ভারী গোলাপ বর্ষণ শুরু হলো। আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7 থেকে 8টা ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবা। ঠিক তখনই একটি কালো চপার শুভা থেকে একটু দূরে দাঁড়ায়। আর তার ভেতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে আসে আর শুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার একগুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ, বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা শুভার সামনে দাঁড়ায় আর তার হাতে গোলাপ দিয়ে দেয়। আমার বউ হবা? শুভা মনে মনে না না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো? হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে শুভা সাথে সাথে মাথা নাড়ায়। জি। গুড। তামিম নিজের পকেট থেকে একটি হীরার আংটি বের করে আর শুভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ি ভারী বর্ষণ হতে থাকে। আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়াই ধরি, কিছু মনে কইরো না। তামিম আলতো করে শুভাকে জড়িয়ে ধরে আর আকাশে বাজি ফুটতে শুরু করে। গোলাপের পাপড়ির বর্ষণও চলতে থাকে। এ যেন এক রূপকথার কাল্পনিক চিত্র। এমপি তামিম সরকার। পর্ব 20। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয় তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে, আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেকদিকে। তামিম শুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সব কিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো শুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে শুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল। কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল। তাই শুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে শুভাকে জড়িয়ে ধরে আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতে থাকে আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। কালামানিক, আমিও কাউরে জড়াইয়া ধরবার চাইরে। সাকিব, বিদ্যুতের খাম্বারে দরগা যাইয়া সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলে হেসে উঠে। কালামানিক, সাকিব্বা, তোরে আমি এমন জায়গায় পাঠামু জিন্দিগিতে আর ফেরত আইতে পারবি না। সাকিব, পাট খেতে পাঠাইস, লগে একটা সিঁড়িও দিস। কালামানিক, শালা লুচ্চা। মাহির,
কথা বাদ দিয়া ফুলছিটা শালার ভাইরা, ভাই না হলে আমাগর চামড়া ছিঁড়া ফালাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুবহাকে জড়িয়ে ধরে থাকে, আর অপরদিকে সুবহার অস্বস্তির মাত্রা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে সুবহা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটাই সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার সুবহা নিজ থেকে তামিমের সাথে কথা বলার কথা বলল। বুবার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম সুবহার গলা থেকে নিজের মুখ উঠায় আর নিচ থেকে সুবহার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো সুবহা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম সুবহার ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে না, তোমার জায়গা ভিতরে, বাইরের মানুষরা কথা বলে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢুক গিলল সুবহা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয় সে। সুবহার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকেই ডেকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। সুবহা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়, না জানি এবার কোন ক্ষতি হবে তার মেয়ের। সুবহার হাতের দিকে তাকালে ভয়ে কলিজা কেঁপে উঠে সুবহার মায়ের। ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। সুবহার মার চিন্তার মাঝেই সুবহার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে এই অসময়ে বাড়িতে ফিরতে দেখে সুবহার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? সুবহার বাবা সোফাতে বসে পড়ে। পানি খেয়ে সুবহার বাবা উনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে সুবহার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুবহার বাবা দীর্ঘশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। কি বলছো? অফিসে ঢুকে বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? সুবহাকে পালাতে হবে। মানে খুব সোজা সুবহার মা। আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দিব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনী, এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুবহাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরের ঘরণী হয়ে। তামিম সুবহার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে আসতে আসতে সুবহা লক্ষ্য করে রিসোর্টের দেয়ালে দেয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসোর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুবহা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুবহার চোখ আটকে যায় উপরের দেয়ালগুলোতে। কয়েকটা দেয়ালে তামিমের সাথে সুবহার ছবি টাঙানো। সব ছবিগুলোই তামিম যতবার সুবহার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুবহাকে পছন্দ করত, এটা সুবহা জানে, কিন্তু সুবহার এত ছবি তামিম সংগ্রহ করে রাখত, এটা সুবহার জানা ছিল না। তামিম সুবহাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কি বলবা? বিয়েটা কি এই শুক্রবারেই হবে? তামিমের কথা শুনে সুবহা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারেই বিয়ে করার জন্য প্রস্তুত।
কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়দিন পরে করা যায়? কেন, অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই। না না, এমন কিছু নয়। আসলে সোজা সাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর তো মাত্র কয়েক মাস বাকি। এই 1 মাস কি আমাকে সময় দেওয়া যাবে? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না এটা জানো তো। শুভ্রা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুন করার রেকর্ড আমার আছে। আমারে ঠকানোর কথা চিন্তাও করো না রাতপুরি। ভালোবাসি বলে যে তোমাকে কিছু করব না এটা ভেবো না। তামিমের এমন কাটছাট কথার উত্তরে শুভ্রা কি বলবে বুঝতে পারে না। কাছে আসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে শুভ্রা। আসতে বলেছি। শুভ্রা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম শুভ্রার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লাগিয়ে দাঁড় করায়। আমাকে ঠকাবা না তো রাতপুরি? শুভ্রা মাথা নেড়ে না করে। আচ্ছা তাহলে একটা চুম্মা দাও। কি, দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে রাজি হয়ে যায় শুভ্রা। কিন্তু তামিম শুভ্রার থেকে বেশ লম্বা, তাই কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়।